দর্শক স্বাগত জানাচ্ছি মেরিল সিরাম সোববার নিবেদিত ঈদ এখন আনন্দে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন এমন একজন ব্যক্তি যিনি একাধারে থিয়েটার, নাটক, সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ সব জায়গায় নিজের জাত চিনিয়ে যাচ্ছেন। গুণী এই অভিনেতাকে নানানভাবে পর্দায় দেখলেও ভিলেন হিসেবে আমরা তাকে পছন্দ করছি। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সোহেল মণ্ডল। সোহেল ভাইয়া, আমাদের এখন আনন্দের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন ভাইয়া? খুবই ভালো। ঈদ মোবারক সবাইকে। আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভাইয়া, ঈদের ব্যস্ততা কেমন যাচ্ছে? সব মিলে সময় কেমন কাটছে? ঈদের ব্যস্ততা আসলে আমার সিনেমা বনলতা সেন নিয়ে দৌড়াদৌড়ি করছি, মানুষজনের কাছে পৌঁছানোর চেষ্টা করছি যে আমার একটা নতুন সিনেমা আসছে, বনলতা সেন, মাসুদ হাসান উজ্জ্বলের নির্মিত। হ্যাঁ, আমি বনলতা সেনের ট্রেলার কালকে দেখছিলাম। আপনার একটা ভিন্ন লোক আমি দেখতে পারলাম, তো ওইটা সম্পর্কে আসলে একটু জানতে চাই। বনলতা সেন আসলে জীবনানন্দ দাশ আমাদের সবার প্রিয় কবি। আমার মনে হয় যে বাংলার অন অফ দ্য ইন্টারেস্টিং এবং ফাইনেস্ট কবি, যাকে নিয়ে অনেক চর্চা হয়, মানে এবং তার একটা অমর সৃষ্টি বনলতা সেন। প্রায় দীর্ঘ 90 বছর হয়ে গেল এই কবিতার তো সেই কবিতা অবলম্বন এবং পাশাপাশি জীবনানন্দ দাশ এবং তাকে নিয়ে তার জীবন, তার ফিলোসফি, তার যে চিন্তা, সেই বিষয়টাকে নিয়ে মাসুদ হাসান উজ্জ্বল একটা গল্প ফেঁদেছেন। সেটা হচ্ছে বনলতা সেন। তো সেই বনলতা সেনের একটা চরিত্র, আমার চরিত্রের নাম আসলে মহিন ছিল। সো সেই মহিনের চরিত্রে আমি আসছি বনলতা সেনে। এখন চরিত্রটা আসলে কেমন, কিভাবে, এটা একটু বলা একটু মুশকিল এখনো পর্যন্ত, যেহেতু সিনেমাটা মানে দর্শক দেখছেন বা দেখবেন, এবং তাদের জন্য আসলে হলে গিয়ে চরিত্রটা আবিষ্কার করার রেখে দিচ্ছি আর কি, একটু চমক রেখে দিচ্ছি। মহিনকে দর্শক সিনেমা হলে গিয়ে আবিষ্কার করুক আর কি। হ্যাঁ, আপনার একটা ভিন্ন লুক আমি দেখতে পেলাম। এটার জন্য আসলে আপনার কি এক্সট্রা কোনো কাজ করতে হয়েছে কিনা? আসলে যেটা হয়েছে যে চরিত্র নির্মাণের জন্য যে পুরো একটা চরিত্রের যে ডিজাইন, মহিনের যে চরিত্রের যে ডিজাইন, সেটা তো পুরোটাই আসলে উজ্জ্বল ভাইয়ের নিজস্ব থট, সে যেভাবে চিন্তা করেছেন কিভাবে এই চরিত্রটাকে দেখতে চান। সো সেই জায়গা থেকে প্রস্তুতির কথা যদি বলতে হয়, আমার চুলদাড়ি অনেক বড় রাখতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে বেসিক্যালি এটাই জানতে চাচ্ছিলাম, আপনার চুল অনেক বড় ছিল। আমার চুলদাড়ি ব্যাপারটা একটু ইন্টারেস্টিং, যে আমার চুলদাড়ি হতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। সো সহজে বড় হতে চায় না, বা বড় হতে একটা দীর্ঘ সময়ের মধ্য দিয়ে যেতে হয়। সো আমাদের এই সিনেমা করতে গিয়ে আমার 3-4 মাস আগে থেকেই আসলে চুলটা রাখতে হয়েছে, সো যাতে ওই যেই অবয়বটা খুঁজছেন উজ্জ্বল ভাই, সেই জায়গাটা যাতে পৌঁছানো যায়। তো ওই 3-4 মাস, এবং সেই 3-4 মাসের বিষয়টা পুরো 1 বছর 1.5 বছরে গিয়ে ঠেকে, বিকজ অফ ওই 3-4 মাস ধরে চুলটা বড় এই করে শুটিংটা শুরু করা, এবং সেই শুটিংটা আমাদের 3টা লটে হয়েছে বছরের, শুরুর দিকে, মাঝের দিকে এবং শেষের দিকে গিয়ে শ্যুটটা শেষ হয়। তো সেই জায়গা থেকে সারা বছরই আমাকে ওই চুলদাড়ি নিয়েই থাকতে হয়েছে আর কি। এবং কখনো কখনো দেখা গেছে যে একটা লট থেকে আরেকটা লটের শিডিউলের যে মাঝখানের যে গ্যাপ, চুল আরো একটু বড় হচ্ছিল, সেটাকে আবার একটা প্রপার জায়গায়, যে তার মানে আপনাকে অনেকটা সময় দিতে হয়েছে। পুরো 1 বছর মতো ওই সময়টাতে আসলে ভাইয়া অন্য কাজে হ্যাম্পার হয়েছে কিনা ধরেন? খুব একটা করা হয়নি হ্যাম্পার বলতে। আসলে আমরা যখন কোনো একটা প্রজেক্টে কমিটেড হই, তখন তো আসলে বিশেষ করে পার্টিকুলারলি এই ধরনের সিনেমায় যখন আমরা যুক্ত হই, তখন আমরা জানি যে এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হবে। তবে এতটা বড় সময় দিতে হবে সেটা হয়তো সিনেমার শুরুর দিকে অত টাচ করতে পারিনি, কিন্তু নানা কারণে আসলে সিনেমাটা পুরো বছরটা লেগে গেছে বানাতে। তো হ্যাঁ, মানে ইম্প্যাক্ট ফেলে কিনা যায় না, বাট এরকম ভালো কাজ করতে গেলে মানে কিছুটা হয়তো এরকম ইয়ের মধ্যে দিয়েই যেতে হয়। তো সেটা গিয়েছিলাম, পুরো বছরটাই আমাকে অন্য কোনো কাজ করার থেকে বিরত থাকতে হয়েছে। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। বনলতা সেন বাদে আমি যদি রাক্ষসে আপনি অ্যাক্টিং করেছেন, রাক্ষসের এক্সপেরিয়েন্স যদি একটু জানতে চাই। রাক্ষস আসলে খুবই মানে শেষ মুহূর্তে আমাকে আসলে আমার জয়েন করা হয়, মানে শুটিংয়ের মনে হয় 3-4 দিন আগে আমি আসলে প্রজেক্টের সাথে যুক্ত হই। আমার রাক্ষসটার প্রস্তাব যখন আসে, সামহাও আমি চিন্তা করছিলাম প্রজেক্টটা করবো কি করবো না, অ্যান্ড দেন খুবই অল্প সময়ের মধ্যে আসলে প্রস্তুতি নেওয়া এবং কাজ করা, সেই ক্ষেত্রে একটু কনফিউজড ছিলাম। তারপরও আসলে যেহেতু ওদের শিডিউল অনুযায়ী আসলে আমার শুরুর শুটিংটা মানে
4 দিনের মধ্যেই শুরু হয়ে গেছিলো। তারপর আমি একটা গ্যাপ পেয়েছিলাম প্রস্তুতি নেওয়ার জন্য। তো সেই জায়গা থেকে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। মেহেদী হাসান হৃদয়ের সাথে আমার এটা প্রথম কাজ এবং সিএমের সাথে আমার কোলাবোরেশন সেকেন্ড কাজ আসলে এটা। তো সেই জায়গা থেকে রাক্ষস ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছে, দর্শকের খুব ভালোবাসা পেলাম, অ্যাপ্রিসিয়েশন পেলাম সিনেমাটা করে, এবং প্রজেক্টটা যেইভাবে আমরা করতে চেয়েছিলাম সেটা সেই জায়গা থেকে দর্শক আমার চরিত্রটাকে বেশ ভালোই অ্যাকসেপ্ট করেছেন দেখলাম, এবং তারা অনেক অনেক ভালোবাসা অনেক দিয়েছেন। প্রশংসা পাচ্ছিলাম আমরা সোশ্যাল মিডিয়ায় সব জায়গাতেই। ভাই আরেকটু যদি আমি বনলতা সেনে আবার ফিরে আসি, ওখানে নাবিলা অ্যাক্টিং করেছেন, খায়রুল বাশার, আরো অনেকেই, মাইমুনা মম ছিল, নাজিবা বাশার ছিল, প্রিয়ন্তী উর্বি, তারপর রূপন্তী আকিদ ভাই, আমাদের 6 জন নায়িকা আছেন এই সিনেমায়। দর্শকের যথেষ্ট এন্টারটেনমেন্ট হবার জন্য নানা রকম এলিমেন্টস আছে। হ্যাঁ, নাবিলা বাশারের সাথে এটা আমার প্রথম একসঙ্গে কোলাবোরেশন। এর আগে আমরা একটা মেবি একটা গানের ওভিসি করেছিলাম একসঙ্গে। সো সেইটা করার পরে এইটা আমাদের আসলে সিনেমা হিসাবে ওরা আমার একসঙ্গে প্রথম কাজ। আচ্ছা। নাবিলার সাথে আমার যেটা হচ্ছে, যেটা আমার সেকেন্ড কাজ, অনেকেই জানে না, নাবিলার সাথে আমি আয়নাবাজিতে ফার্স্ট কাজ। হ্যাঁ আয়নাবাজি একদম। So, পুরো সিনেমাটা জুড়ে ওদের সাথে আমার লম্বা একটা জার্নি হয়, মানে একটা জার্নির মধ্য দিয়ে যাই। খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছিল দুজনের সাথে, দুজন ফ্যান্টাস্টিক অভিনেতা। দর্শক যারা তাদের কাজের ভক্ত তারা জানেন যে তারা কত ভালো অভিনেতা। সো তাদের সাথে কাজ, স্ক্রিন শেয়ার করা, এবং হয় কি যে ভালো অভিনেতা অভিনেত্রীর সাথে যখন আপনি স্ক্রিন শেয়ার করেন তখন যেটা কনফিডেন্সটা একটু বেড়ে যায়, নিজের পারফরমেন্সও ঠিকঠাক হয়ে যায়, মানে আপনার নিজের পারফরমেন্সও অনেক ভালো একটা জায়গায় পৌঁছায় যায়, কোলাবোরেশনটা খুব ভালো হয়, চরিত্রটাও একটা জায়গায় পৌঁছায় যায়, দর্শক হয়তো আরো বেশি কনভিন্স হন চরিত্রগুলোর প্রতি। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স। যারাই আমার ইভেন দেন আমার যতগুলো মানে প্রায় অলমোস্ট যেই 6 জন নায়িকা ছিলেন তার 4 জনের সাথে আমার আসলে কাজ করা হয়েছে এই সিনেমাতে। সো প্রত্যেকেই খুব ভালো অভিনেতা অভিনেত্রী। মানে ভাই আমরা আবারও ফিরবো, একটু বিরতিতে যাচ্ছি। Sure. দর্শক, ঈদ এখন আমাদের নিচ্ছে একটা বিরতির, সঙ্গেই থাকুন আমাদের। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার। আপনারা দেখছেন ঈদ এখন আনন্দ। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আমাদের সবার প্রিয় সোহেল মণ্ডল। ভাইয়া, 2022 সালে টান সিনেমার মাধ্যমে আপনি শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী হিসেবে মনোনীত হয়েছিলেন। ওই কাজের অভিজ্ঞতাটা যদি একটু জানতে চাই। ওইটা বেসিক্যালি ওই অর্থে খল চরিত্র ছিল না, মানে এটা সাপোর্টিভ অ্যান্টাগনিস্ট ছিল আর কি। মানে সেই জায়গা থেকে টান আসলে রাফির সাথে আমার প্রথম কাজ, মানে একদমই প্রথম কাজ, এবং সিয়ামের সাথে আমার প্রথম কাজ। খুবই ভালো অভিজ্ঞতা। সিয়াম ছিল, বুবলি ছিল, কাজটা করে খুব মজা পেয়েছিলাম। ওই সিনেমাটাও সেম জিনিস, মানে রাক্ষসের মতো ওইটাও খুবই শর্ট টাইমে আসলে কল এসেছিল, এবং তারপরে কাজটার সাথে আমার কোয়ার্টিস্ট ছিলেন নীলাঞ্জনা লীলা, যিনি আমার সাথে পরে শ্যামাকাব্য করেছিলেন আমার আর একটা সিনেমা। সো টানের এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। খুব অল্প সময়ের মধ্যে সিনেমাটার খুব ভালো একটা রেসপন্স পেয়েছিলাম ওই সময়। ওইটা চরকিতে গিয়েছিল আর কি। সো পরে ব্লেন্ডার চয়েসে মনে হয় সাপোর্টিং কাস্ট, ওই টাইমে টান সিনেমা কিন্তু অনেক জনপ্রিয়, হ্যাঁ অনেক পপুলার হয়েছিল। সো এবং আমার পারফরমেন্সে বেশ ভালো রেসপন্স পেয়েছিলাম দর্শকের কাছ থেকে। এর আগে আরেকটা অ্যান্টাগনিস্ট কাজ করেছিলাম মুসাফিরে 2016-র দিকে। সো সেটাও দেখে এখন যখন রাক্ষস মুক্তি পায় তখন অনেকেই সেই সিনেমাটার রেফারেন্স টানছিলেন যে উনি এর আগেও কাজ করেছিলেন। তবে হলের এই সিনেমা দুটোতে আসলে অ্যান্টাগনিস্টেরই পারফরমেন্স করা ছিল, আর টানে ওইটা বলা যায় না অ্যান্টাগনিস্ট, বাট স্টিল হ্যাঁ একটা অ্যান্টাগনিস্টের ই তো ছিলই, অবয়ব তো ছিলই। খুবই ভালো এক্সপিরিয়েন্স, এবং রাফির সাথে আমি আরও কাজ করতে চাই। মানে খুব ভালো একটা সিনেমা করার পরে এরপরে ওর সাথে কাজ করা হয়নি, আমি মুখে আছি ওর সাথে আবার কাজ আপনাকে করা। মানিয়েছিল বেশ। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, খলনায়ক হিসেবে মানে অভিনয়টা আপনার কাছে কেমন লাগে? মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। আমি আসলে বিষয়টা ওইভাবে দেখি না, মানে খলনায়ক নায়ক বিষয়টা ওইভাবে দেখলে একটু মুশকিল হয়ে যাবে। তাহলে আসলে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিজেকে আটকে ফেলা হয়। আমি আমার ক্যারিয়ারগ্রাফি আসলে কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে আমি আটকে ছিলাম না। আমি হিরো করেছি, আমি অ্যান্টাগনিস্টও করছি, এখনও সামনে যদি কোনো আমার এই বনলতা সেন কমপ্লিটলি ডিফারেন্ট একটা সিনেমা যেখানে আমি আরেক ধরনের প্রোটাগনিস্ট হিসেবে কাজ করেছি। সো সব মিলে যেটা বলতে পারি যে কোনো চরিত্রই যদি
যদি ইন্টারেস্টিং হয়, গল্পটা যদি ইন্টারেস্টিং হয় এবং সেখানে যদি আমি কন্ট্রিবিউট করতে পারি, সেটাই দেন সেই কাজটা আমি করতে চাই। হ্যাঁ, মানে তখন স্বাচ্ছন্দ্য বোধ লাগবে, স্বাচ্ছন্দ্য ভালো বোধ লাগবে। করি এবং আমি আসলে সত্যি কথা বলতে দর্শক হয়তো এক্সপেকটেশন করছেন যে আমি আবার হয়তো কোনো একটা অ্যান্টাগনিস্ট কাজ করব বা খল চরিত্র কাজ করব, কিন্তু আমার চাহিদা হচ্ছে যে আমি আবার আর একটা রাক্ষস করতে চাই না বা আমি আর একটা মুসাফির করতে চাই না, আমি নতুন আর একটা কাজ করতে চাই, যদি ওখানে অ্যান্টাগনিস্টের কাজও হয় কিন্তু সেটা ইন্টারেস্টিং, নতুন কিছু যেটা দর্শককে নতুনভাবে এন্টারটেইন করবে। তো সেই রকম কিছু হয়তো করব, কিন্তু ইচ্ছাকৃতভাবেই মানে অ্যান্টাগনিস্ট করেছি বলেই এটা জনপ্রিয় হয়েছে বলেই আবার তবে আমরা কিন্তু বলতেই পারি এখন কিন্তু খলনায়কের যুগ, হলিউড বলিউড হ্যাঁ সব মানে জায়গায় সেটা কিন্তু ইভেন একদম- প্রোটাগনিস্টও হতে পারে, মানে খলনায়ক না বলে যে মানে নেগেটিভ ইম্প্যাক্ট থাকে সেই চরিত্রের ভিতরে, সেটাও হতে পারে। ডিপেন্ডস অন গল্পটা আসলে সেটা জাস্টিফাইড চাচ্ছি গল্পটা কি রকম। গল্পটায় যদি চরিত্রটা ওটা জাস্টিফাইড করে দেন হোয়াই নট, অবশ্যই করা যেতে পারে। ইভেন আমি শিওর যে বনলতা সেন যারা এখন দেখবেন মানে সিনেমা হলে বা দেখছেন, এখানেও একদম নতুন একটা অবতারে দেখছেন তারা আমাকে। তো সেই জায়গা থেকে আমি কাজ করতে চাই, নানা রকম চরিত্রে আসলে নিজেকে দেখতে চাই, চ্যালেঞ্জ করতে চাই। হিরো হিসেবে আমার অনেকগুলো সিনেমা আছে। আমার শ্যামাকাব্য রিলিজ হয়েছে হচ্ছে শ্যামাকাব্য। 2024-এ। হ্যাঁ, আমার মায়ার জঞ্জালের জন্য আমি ইন্ডিয়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছি মায়ার জঞ্জালের জন্য, সেটা আমার মানে মেন লিড। আমি বনলতা সেনও মেইন লিড, আমি বাসার দুজনই মেইন লিড আসলে। মানে সিনেমাটা যারা দেখছেন তারা ভালো বুঝতে পারবেন। সো আমি হিরো হিসেবে যদি আপনি ওই অর্থে বাংলা সিনেমার নাচ গান এবং অ্যাকশনের, হ্যাঁ আমি সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি অলরেডি আসলে সত্যি কথা বলতে লাস্ট ইয়ারে রাক্ষস করার আগে আমি আসলে আর একটা মানে কমপ্লিটলি কমার্শিয়াল সিনেমার জন্য আসলে নিজেকে প্রস্তুত করছিলাম, যার জন্য একটু বডি বিল্ডিং করা এবং একটু ডান্স ইয়েতে প্র্যাকটিস করা, মানে ডান্সের জন্য ট্রেনিং নেওয়া। আমি যে কোনো কাজ করার আগে একটু ট্রেনিং করতে ভালোবাসি যাতে কাজটা একটু ভালো হয়, প্রপারলি হয়। তো সেই জায়গা থেকে প্রিপারেশন নিচ্ছি। এখন নির্ভর করছে যারা আমাদের ডাইরেক্টর, আচ্ছা ভাইয়া, প্রোডিউসার। মায়ের জঞ্জাল প্রসঙ্গ আসছিলাম, মায়ের জঞ্জাল সিনেমায় তো পার্শ্ব অভিনেতার জন্য আপনি পুরস্কার আমি পেয়েছেন। পার্শ্ব অভিনেতার জন্য নমিনেশন পেয়েছিলাম, আর হচ্ছে আমাকে সেরা নবাগত হিসেবে ক্যাটাগরিতে আসলে আমাকে পুরস্কার দেওয়া হয়েছিল। হয়েছিল। সো আপনাকে দেখা যাচ্ছে আপনি আসলে সব ক্যারেক্টারের সাথে সুন্দরভাবে মানিয়ে যাচ্ছেন। এটা চেষ্টা করি। এখন ওই যে একটা কথাই বললাম যে আমাকে মানে সামহাউ ডাইরেক্টর প্রোডিউসাররা একটু কিছু বিভিন্ন চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। আমি চাই যে তারা এরকম সুযোগ করে দেন। যে কথা প্রসঙ্গে বলছিলাম যে হিরোর জন্য ওই একই জিনিস, মানে যেই অর্থে আমরা হিরো বলি আর কি, আমি আসলে অভিনেতা হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করি। তো সেই জায়গা থেকে আমি চাইছি যে ইন্ডাস্ট্রি ডিরেক্টর প্রোডিউসার যদি আমাকে নিয়ে চিন্তা করেন তাহলে অবশ্যই আমি নাচ গান এবং সেটা ফাইট অবশ্যই হতেই পারে। সম্পূর্ণ যে কোনো ফিল্মও আমি করার জন্য প্রস্তুত আছি, আমি প্রস্তুতি নিচ্ছিও নিজেকে। সো আমি চাই দর্শককে সেই রকম সিনেমাও দিতে আর কি। আপনার শুরুটা তো আসলে 2015 সালে আন্ডার কনস্ট্রাকশনের কাজ দিয়ে শুরু। ওই গল্পটা যদি একটু বলেন, মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসার পেছনের। আমার 15 সাল না, 2012 সালে আমি আসলে আন্ডার কনস্ট্রাকশন শুট করেছিলাম। 12-13 সেশন রিলিজ হয়েছিল মেবি। হ্যাঁ 14-15-তে রিলিজ হয়েছিল, বাট 12-13-তে আমি শুরু করি। তখন আমার এটা ফার্স্ট সিনেমা আন্ডার কনস্ট্রাকশন। আমি এটা দিয়েই সিনেমায় আসলে পদার্পণ করি, মানে ভিজুয়াল মিডিয়ামে আমি কাজ করে থিয়েটার করছিলাম। আমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড আর কি, আমি প্রাচ্যনাটের সাথে, আমার থিয়েটার দলের নাম প্রাচ্যনাট। সো সেখানে কাজ করতাম। সেই কাজের ফাঁকে ফাঁকে যখন আমি এই সিনেমাটার সুযোগ পাই এবং তারপরে আন্ডার কনস্ট্রাকশন রিলিজ হওয়ার পরে আমি একে একে আয়নাবাজি, তারপরে হচ্ছে মুসাফির, দেন হচ্ছে মায়ার জঞ্জাল, হাওয়া, শ্যামাকাব্য, টান অ্যান্ড হচ্ছে বনলতা সেন, তার আগে রাক্ষস। সো এইভাবে সিনেমার একটা ইয়ের মধ্যে তার মাঝে আন্তনগর ছিল, আন্তনগরও আমাদের চরকির আরেকটা সিনেমা ছিল, তারপরে হচ্ছে ক্যাফে ডিজের আরেকটা সিনেমা ছিল, তারপর রং ঢং একটা সিনেমা ছিল। রং ঢং অনেক আগে করা ছিল, সেই 2016-17 ওটা অনেক পরে এসে রিলিজ পায়, 6-7 বছর পরে। ওটা আসলে মেবি অনেক কি ধরনের একটা টেকনিক্যাল ঝামেলা ছিল, পরে ওরা সিনেমাটা রিলিজ দিতে পারে। হ্যাঁ, অ্যাক্টিং অনেক আগে করা, অ্যাক্টিং অনেক, পারফরমেন্স অনেক আগে করা, মানে প্রায় 7-8 বছর আগে পারফরমেন্স করা ছিল। সো এর মাঝে সিরিজে ঢুকে গেলাম, যেটা দিয়ে আমি আসলে খুব ভালো রেসপন্স পাই দর্শকের কাছে, বা দর্শকের কাছে আসলে পৌঁছাই আমি অ্যাজ এ অ্যাক্টর হিসেবে। সেটা হচ্ছে তাকদিরে, যেটা আমার হইচের একটা প্রজেক্ট ছিল, তাকদির সিরিজটা। তাকদিরের পরে রিফিউজি বা 9 এপ্রিল। ভাইয়া সিরিজ প্রসঙ্গে আমরা একটু পরে আসছি, একটা বিরতি নিয়ে আসি। বুঝছি। দর্শক নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর।
দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ঈদ এখন আনন্দ। আমাদের সাথে আছেন আজকে বিশেষ অতিথি ভার্সেটাইল অভিনেতা সোহেল মণ্ডল। ভাইয়া, আমরা বিরতিতে যাওয়ার আগে শুনছিলাম ওয়েব সিরিজ তাকদিরের কথা। তাকদির প্রসঙ্গে যদি একটু বলেন। হ্যাঁ, মানে ওইটা আমার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কাজ এই অর্থে, বিকজ অফ ওই কাজটা দিয়ে আসলে এর আগে অনেক কাজই করছিলাম। এই যে আমার সিনেমা টিনা বা টুকটাক কাজ করে বা টেলিভিশনে কাজ করছিলাম এর আগে। মানে এক্স্যাক্টলি আমি আসলে শ্যাওলা করার ফলে আমি হাওয়ার কথা ভুলে গিয়েছিলাম। আমার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিল্ম আর কি, মায়ার জঞ্জাল, হাওয়ার এবং শ্যাওলা, এই তিনটা কাজের ফলে যেটা হয়েছে যে ইন্ডাস্ট্রি পিপলের কাছে আমি আসলে অনেক বেশি পরিচিত পেয়েছিলাম এবং সেইটার মাধ্যমেই আসলে শাওকির সাথে পরিচয় এবং তাকদির করা। এবং তাকদিরে আমরা জাস্ট একটা প্রজেক্ট করছিলাম, এইটুকু। যে কোনো প্রজেক্ট আমরা শুরু করি যে একটা প্রজেক্ট করা হবে, তো সামহাও প্রজেক্টটা ম্যাসিভলি হিট করে দর্শকের মাঝে এবং আমার চরিত্রটা অনেক ভালোভাবে আসলে দর্শকের পৌঁছায় এবং এই পার্টিকুলার প্রজেক্টটা দিয়ে আমি আসলে দর্শকের কাছে পৌঁছাই। দর্শক আমাকে মানে ওই অর্থে ওইভাবে চিনতে পারেন আর কি, সোহেল মণ্ডল। তো সেই জায়গা থেকে তাকদির আমার জীবনের টার্নিং পয়েন্টই বলা যায়, মানে আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট তাকদির। তারপরে তো একেধারে অনেক ধরনের সিরিজ করলাম, 9 এপ্রিল করলাম, তারপরে রিফিউজি করলাম, বলি করলাম। সো নানা রকম কাজই করা হচ্ছে আর কি, মানে আফটার দ্য তাকদির নানা রকম কাজের সাথে আসলে যুক্ত হওয়া। তাকদিরের এক্সপিরিয়েন্স আসলেই মানে খুবই ভালো ছিল এবং আমি শাওকির সাথে তো সবসময় কাজ করতাম, আমার বন্ধুর মতো হয়ে গেছে এখন। সো শাওকি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডাইরেক্টর আমাদের ইন্ডাস্ট্রির। সো সেই জায়গা থেকে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। ভাই, আপনার গল্প শুনতে খুবই ভালো লাগছে। এখন যদি একটু বলি সম্পর্কে শুনতে চাই, বলি সম্পর্কে। হ্যাঁ, বলিও আরেকটা সিরিজ ছিল, যেটা ওইটাও হইচের প্রজেক্ট ছিল। আফটার তাকদির বলি আমার অফার আসে, শঙ্কর দাশগুপ্ত আমার এই সিরিজটার ডাইরেক্টর ছিলেন। সো সেই জায়গা থেকে বলির জন্য আমার স্পেশাল প্রিপারেশন নিতে হয়েছিল, বিকজ অফ ওখানে ফাইট ছিল, ওখানে একটু ফিজিক্যালিও একটু হেলদি দেখানোর ছিল, বক্সিং ছিল। সো সেই জায়গা থেকে আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। আমি কারণ বলির আগে মানে রাক্ষসে আগে বলি ছিল বলে আমার এই ধরনের কাজ, রাক্ষসও অ্যাকশন করেছি, বাট বলি আমার অ্যাকশনের প্রথম কাজ। মানে পুরো সিরিজ জুড়েই অ্যাকশনের একটা প্রভাব ছিল এবং সেটার জন্য প্রিপারেশন নেওয়া, সেটার জন্য ফিজিক্যালি প্রস্তুত হওয়া। তো সেই জায়গা থেকে বলি একটা ইন্টারেস্টিং প্রজেক্ট ছিল আমার জন্যে। অ্যান্ড সামহাও ওইটা খুব একটা জনপ্রিয় হয়নি, বাট স্টিল আমার জন্য খুব লার্নিংয়ের জন্য খুব ভালো একটা প্রজেক্ট ছিল আর কি। ঈদের প্রসঙ্গে যদি আসি একটু, আপনার ছোটবেলার ঈদ, এখনকার ঈদ, দুইটার ভিতর তো অনেক তফাৎ নিশ্চয়ই। আমাদের ছোটবেলা যেভাবে কেটেছে আমাদের নিশ্চয়ই এখন এভাবে কাটছে না। সো আপনার এই দুই জায়গার তফাৎটা যদি একটু জানতে চাই। বড় হয়ে গেছি, মানে সত্যি কথা বলতে আমার মনে হয়, আমি শিওর যে আপনিও এটা এগ্রি করবেন, যে ছোটবেলার ঈদটা একটু অনেক বেশি রঙিন থাকে, আসলে অনেক বেশি বড় বড় সবকিছু থাকে এবং এক্সাইটমেন্ট থাকে অনেক বেশি, বিকজ অফ নতুন জামা বা কোরবানি ঈদের সময় পশু কিনতে গিয়ে আমরা হাটে বাজারে যাওয়ার অভিজ্ঞতা আমার আছে। সো সেগুলো খুব মজা নিয়ে করতাম, বাবাদের সাথে যেতাম, চাচাদের সাথে যেতাম, হই হই মানে উৎসব করে ভাই বোন একসঙ্গে হাটে যেতাম। তো সেই এক্সপিরিয়েন্স। আর এখন যেটা হয় যে এখন ঈদের দিন অনেক বেশি টায়ার্ড লাগে, ঘুমিয়ে ঘুমিয়ে আসলে ঈদটা পার করে দাও। আমাদের ম্যাক্সিমাম মানুষের ঈদের দিন ঘুমিয়ে যায় আসলে। এক্স্যাক্টলি, ঈদের প্রস্তুতির আয়োজন করতে করতে গিয়ে ঈদের দিন গিয়ে টায়ার্ডে হয়তো ঘুমাচ্ছি আমরা, এরকম একটা সিচুয়েশন তৈরি হয় আর কি। মাংস কাটাকাটির এক্সপেরিয়েন্স আছে? হ্যাঁ, কেন নয়, আমরা সবাই এই পরিবেশের মধ্যে দিয়ে যাই আর কি। ওকে। সো আফটার কোরবানি দেন হচ্ছে ওটার যে প্রসেসিংটা, ইয়ের সাথে বসে একসঙ্গে সবাই মিলে সেটা কাটাকুটি করা, তারপরে ভাগ তৈরি করা, 3টা ভাগ করে বিভিন্ন জায়গায় সেগুলো পৌঁছানো। তো পুরো কাজগুলোর প্রক্রিয়ার সাথেই থাকতাম, মানে যখন আমরা মানে ছোটবেলায় বা ইভেন দেন মধ্যবয়সে বলতেছি যে যখন আমরা বাড়িতে করতাম, তো তখন এই জিনিসগুলো করা হতো। এখন আসলে নানা ব্যস্ততায় এগুলোর সাথে খুব একটা হয়তো যুক্ত থাকা হয় না, বাট এগুলো সবই করা হয়েছে। ভাইয়া,
অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজকের মতো শেষ করছি, আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে হ্যাঁ, চান? আমি এইটুকুই বলতে চাই, সেটা হচ্ছে যে দর্শক, আমার সিনেমা বনলতা সেন চলছে সিনেমা হলে, মানে খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন যাদেরকে আপনারা পছন্দ করেন। মাসুদ হাসান উজ্জ্বলের এবং জীবনানন্দ দাশকে নিয়ে যারা চর্চা করেন, এবং তার বনলতা সেন কবিতা অবলম্বনে আমরা সিনেমাটা নিয়ে এসেছি। সেখানে খায়রুল বাশার, মাসুমুর রহমান নাবিলা, নাজিবা বাশার, মাইমুনা মামা অনেকে আছেন, আর রূপান্তি আকিদ সহ। আপনারা খুবই ভালো একটা সিনেমা দেখতে পাবেন যদি সিনেমা হলে আসেন। আমরা ইন্সপায়ার্ড হব আর কি। ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো শেষ করছি। মেরিল সিরাম সোববার নিবেদিত ঈদ এখন আনন্দ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। ঈদ মুবারক।